নকশি খাতায় আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকের গল্প কাকজ্যোৎস্না শেষ পর্বটি পড়ব। লেখা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। সকালবেলা ব্রাশ করার সময় সৌম্যর ঠোঁটটা একটু জ্বালা জ্বালা করছিল। ব্যাপারটা সৌম্য বুঝতে পারল স্নান করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করার সময়। তার নিচের ঠোঁটের একটা অংশ বেশ ফুলে রয়েছে, একটা ছোট ক্ষত চিহ্ন সৃষ্টি হয়েছে সেখানে। তার মনে পড়ে গেল স্বপ্নটার কথা। কৃষ্ণকলি চূড়ান্ত উত্তেজিতভাবে কামড়ে ধরেছিল সৌম্যর ঠোঁট, কিন্তু স্বপ্ন তো আর সত্যি হতে পারে না। সৌম্য অনুমান করল ঘুমের ঘোরে নিজেই নিজের ঠোঁটে কামড় বসিয়েছে সে। এরপর অবশ্য সে আর ওই স্বপ্ন বা কৃষ্ণকলিকে নিয়ে বেশি ভাবল না। তার মনে ঘুরপাক খেতে লাগলো শ্রাবস্তীর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার ব্যাপারটা। এতদিন পর সে শ্রাবস্তীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বলে সৌম্যর মনে একটা উত্তেজনা শুরু হলো। হয়তোবা তার মধ্যে জেগে উঠতে লাগলো ঘৃণাজনিত উল্লাসও। নির্দিষ্ট সময় এদিনও বাড়ি ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। সময় যত দুপুরের দিকে এগোতে থাকলো তত যেন তার মনের উত্তেজনা বেড়ে চলল। আগের দিনই সে অফিসে বলে রেখেছিল এদিন দুপুরে অফিস ছাড়বে সে। সৌম্য সেই মতো লাঞ্চ ব্রেকের পরে গাড়ি নিয়ে রওনা হয়ে গেল গন্তব্যে। সবুজ বিথি জায়গাটা কলকাতা শহরের ঠিক বাইরেই নতুন শহরে অবস্থিত একটা বিনোদন পার্ক। একসময় এই অঞ্চলে জলাভূমি ছিল, তারই খানিকটা বুঝিয়ে বছর 10 হলো এই পার্ক। টিকিট কেটে যারা প্রবেশ করে তাদের অধিকাংশ যুবক যুবতী বা প্রাপ্তবয়স্ক নরনারী। তারা ওখানে আসে নির্জনতার খোঁজে, নিভৃত প্রেমালাপের জন্য। কেউ কেউ আবার আসে মৃদু শরীর সুখ লাভের জন্য। বিশেষত এই দুপুরবেলার দিকটাতে যে নরনারীরা এখানে আসে তারা লোকচক্ষুর থেকে আড়াল খুঁজতেই আসে। বসার জন্য বেশ কিছু বেঞ্চ আছে এখানে, তার গায়ে বড় বড় বেশ কিছু গাছ আছে, ঝোপঝাড়ও আছে। সেগুলোই আড়াল দেয় যারা এখানে আসে তাদেরকে। পার্কিং লটে গাড়ি রেখে টিকিট কেটে সৌম্য সবুজ বিথিতে প্রবেশ করলো। পরিচিত জায়গা তার, একসময় বহুবার সে এসেছে এ জায়গাতে। সৌম্য ঘড়ি দেখল, 3টা এখনো বাজেনি। কিছুটা আগেই সে পৌঁছে গেছে ওই জায়গাতে। বাগান বা পার্কটার ঠিক বরাবর গেট থেকে একটা সোজা রাস্তা এগিয়েছে বনবিথির শেষ মাথার দিকে। দুপাশের জমিতে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গল, আর তার মাঝে বসার জন্য বেঞ্চের মতো আসন। সৌম্য এখানে অনেক দিন পর এলেও রাস্তা ধরে কয়েক পা এগোবার পরই বুঝতে পারল জায়গাটা ঠিক আগের মতোই আছে। গাছপালা বা ঝোপঝাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে বেঞ্চগুলোতে বসা নারী পুরুষের ঘনিষ্ঠ হওয়া মাথাগুলো। কোনো জুটি আবার তাদের বসার মতো উপযুক্ত আড়াল না পাওয়ায় নিজেরাই ছাতা দিয়ে আড়াল করে নিয়েছে। এই সবই চেনা দৃশ্য সৌম্যর। তার মনে পড়ে গেল ওই বনবিথিতেই সৌম্যর সাথে প্রথম একান্তে দেখা হয়েছিল শ্রাবস্তীর। এক গ্রীষ্মের দুপুরে তারা প্রথম এখানে এসেছিল। পার্কে ঢুকে চারপাশের দৃশ্য দেখে তারা দুজনেই বেশ অস্বস্তি বোধ করেছিল। কয়েকদিন এখানে যাওয়া আসার পরই অবশ্য তাদের সেই অস্বস্তি কেটে গেছিল। বরং অন্যদের মতো তারাও এই নির্জনতা উপভোগ করত। এখানেই একদিন এক গাছের গুঁড়ির আড়ালে শ্রাবস্তীর ঠোঁটে ঠোঁট রেখেছিল সৌম্য। অনুভব করেছিল নারী পুরুষের প্রথম চুম্বনের শিহরণ। কোনো এক জন্মদিনে এই বনবিথিতেই সৌম্য শ্রাবস্তীর হাতে উপহার স্বরূপ পরিয়ে দিয়েছিল সোনার আংটি। শ্রাবস্তী সৌম্যর কোলে মাথা রেখে গুনগুন করে গান গাইত, কখনো বা বিলি কেটে দিত চুলে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে ফেলে আসা সুখস্মৃতিগুলো মনে পড়তে লাগলো তার। কিন্তু সৌম্য এরপরই ভাবল এসব সে আজ আর ভাববে না। সেদিন চলে গেছে, তার ফিরবে না। তাকে মন শক্ত করতে হবে যাতে সে আর শ্রাবস্তীর কোনো ফাঁদেই পা না দেয়। শ্রাবস্তীর জন্য তার জীবন তছনছ হয়ে যেতে বসেছিল। তার জন্য বহু অপমান, লোকজনের হাসাহাসি সহ্য করতে হয়েছে তাকে। সে কিছুতেই শ্রাবস্তীকে ক্ষমা করবে না, বরং সে উপভোগ করবে শ্রাবস্তী যদি কোনো যন্ত্রণার প্রকাশ ঘটায় সেই ব্যাপারটা। আজকের দিনটা সৌম্যর, শ্রাবস্তীর নয়। সৌম্য হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সবুজ বিথির শেষ অংশে, যেখানে প্রাচীরের কাছাকাছি এক জায়গায় বেশ বড় বড় কয়েকটা গাছ আর ঝোপ জঙ্গল। সেই ঝোপ জঙ্গলগুলো আগের তুলনায় আরও বেশ কিছুটা বেড়েছে।
পার্ক কর্তৃপক্ষ সম্ভবত ইচ্ছে করেই ওই ঝোপঝাড়গুলো কাটে না, তাদের ব্যবসায়িক ক্ষতি হতে পারে বলে। কারণ ওসবের আড়াল খুঁজতেই তো মানুষেরা মোটা টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসে। রাস্তা ছেড়ে সেদিকে এগোলো সৌম্য। গাছের গুড়ির আড়াল থেকে বেঞ্চের খানিকটা সৌম্যর চোখে পড়ল। ওটাই একসময় বসার জন্য প্রিয় জায়গা ছিল সৌম্য আর শ্রাবস্তীর। সেদিকে আরও কিছুটা এগোবার পর বেশ কয়েকটা কাকের হাঁক ডাক কানে গেল সৌম্যর। তার মনে হলো শীতের দুপুরে মিঠে রোদে কাকের দল সেখানে সভা বসিয়েছে। কিন্তু ঘাস মাড়িয়ে ঝোপ জঙ্গল ভেঙে সে বেঞ্চটার কাছে পৌঁছতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। গাছের ফাঁক গলে শীতের দুপুরের মিঠে আলো এসে পড়েছে লোহার রেলিং দেওয়া সিমেন্টের বেঞ্চটার উপর। সেখানে একটা ঝটাপট চলছে, পালক উড়ছে বাতাসে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারল একটা পেঁচাকে সেখানে দিনের আলোতে পেয়ে ঘিরে ধরেছে কাকের দল। একটা বড় কাক ঠুকরে চলেছে বড় আকৃতির সাদা রঙের একটা পেঁচাকে। পেঁচাটা পালাতে পারছে না, কারণ তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে অন্য কাকেরা। তারাও চেষ্টা করছে লড়াইতে যোগ দেবার জন্য। ব্যাপারটা দেখেই লড়াইটা থামাবার জন্য হুস হুস শব্দ করে উঠল। মানুষের আগমনে যে কাকটা পেঁচাটাকে ঠোকরাচ্ছিল সে পেঁচাটাকে ছেড়ে দিল। তারপর কাকের দল ডাকতে ডাকতে এদিক ওদিক উড়ে গেল। আর পেঁচাটাও সেই সুযোগে বেঞ্চ ছেড়ে সোজা উড়ে গেল বেঞ্চের গায়ের বড় গাছটার মাথার দিকে, হয়তোবা তার কোটরে নিরাপদ আশ্রয়ে। কয়েকটা সাদা পালক শুধু পড়ে রইল বেঞ্চের এক কোণে। বেঞ্চের অন্য পাশটায় বসে সৌম্য প্রতীক্ষা করতে লাগলো শ্রাবস্তীর জন্য। কোনো সময় তার মনে পড়ে যেতে লাগলো পুরনো স্মৃতি, আবার কোনো সময় সে ভাবতে লাগলো সুযোগ পেলে যে কি কি কড়া কথা শোনাবে শ্রাবস্তীকে। সময় এগিয়ে চলল, কাকের ডাকও একসময় থেমে গেল। সৌম্যর মনে হলো তারা শিকার ফসকে যাওয়ার পর দূরে সরে গেছে। 3টে বাজলো এক সময়, আর তার কিছুক্ষণের মধ্যেই সে দেখল একজন মহিলাকে। পরনে সাদা শাড়ি, গায়ের সাদা শালটা অনেকটা ঘোমটার মতো করে মুড়ি দেওয়া। এক ঝলক দেখেই সৌম্য তাকে চিনতে পারল, তার পরনের ওই সাদা পোশাক আর তার হাঁটার পরিচিত ভঙ্গি দেখে। শ্রাবস্তী আসছে। তাকে আসতে দেখেই সৌম্য নিজের মনকে শক্ত করার চেষ্টা করলো। মনে মনে সে শ্রাবস্তীর উদ্দেশ্যে বলল, তোমার পোশাকের মতো তোমার মনটাও যদি সাদা হতো। শ্রাবস্তী বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। তাকে অভ্যর্থনা জানাবার জন্য বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো না সৌম্য। শ্রাবস্তীর চোখ আর মুখের কিছু অংশ বেরিয়ে আছে শালের আড়াল থেকে। কয়েক মুহূর্তের জন্য সৌম্যর সঙ্গে দৃষ্টি বিনিময় হলো শ্রাবস্তীর। তারপর সে বেঞ্চের ফাঁকা অংশটার দিকে তাকিয়ে বলল, আমি এখানে বসবো? সৌম্য বলল, তোমার ইচ্ছে হলে বসতে পারো, আবার দাঁড়িয়েও কথা বলতে পারো। শ্রাবস্তী বেঞ্চের অন্য পাশে বসল। নিস্তব্ধভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। সৌম্য অস্বস্তি বোধ করল। সে বলল, কিছু বলার থাকলে বলো, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। শ্রাবস্তী অনেকটা স্বগতোক্তির স্বরে বলল, এখানে আমরা এমন কত দুপুর বিকেল কাটিয়েছি। সৌম্য গম্ভীরভাবে বলল, ওসব কথা তুলে আজ আর কোনো লাভ নেই, যে কথা আমাকে বলতে এসেছো সেটা শুনি। শ্রাবস্তী বলল, জানি ওসব কথা বলে আজ আর কোনো লাভ হবে না, মনে পড়ল তাই বললাম। জানি আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। সৌম্য তার কথা শুনে ব্যঙ্গের স্বরে বলল, হঠাৎ তোমার এই বোধোদয়ের কারণ? স্বর্গসুখ ছেড়ে ফিরে এলে কেন? কবে ফিরলে? শ্রাবস্তী প্রথমে জবাব দিল, এই তো মাত্র কয়েকদিন হলো। তারপর সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, স্বর্গসুখী বটে। কোনো মেয়ে যেন আর আমার মতো ভুল করে এমন স্বর্গসুখ না পায়। সৌম্য যে তৃপ্তি লাভ করার আশায় শ্রাবস্তীর সঙ্গে দেখা করতে এসেছে, শ্রাবস্তীর কথা শুনে সৌম্যর মনে হলো তার মনের আশা যেন পূর্ণ হতে চলেছে। শ্রাবস্তীর মনের ঘাটাকে আরও খুঁচিয়ে দেওয়ার জন্য সে বলল, তা সে তোমাকে ত্যাগ করলো না তুমি তাকে? শ্রাবস্তী বলল, না, আমি চলে এসেছি। সৌম্য বলল, তুমিই এসেছো? তার কাছ থেকে যা পাওয়ারটা হাতিয়ে নিয়েছো বুঝি?
এবার কি নতুন কারোর সঙ্গে প্রেমের খেলা শুরু করবে? কিন্তু এ ব্যাপারে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? কথাটা শুনে শ্রাবস্তী কান্না ভেজা গলায় বলল, জানি তোমার কাছে আমার অপরাধের সীমা নেই, কিন্তু প্লিজ এতটা কঠোরভাবে কথা বলো না সৌম্য। সৌম্য বলতে যাচ্ছিল, তাহলে তোমার সঙ্গে ঠিক কীভাবে কথা বলা উচিত? কিন্তু সৌম্য এই প্রশ্ন করার আগেই শ্রাবস্তী বলল, না, তার কাছ থেকে আমি কোনো জিনিস হাতিয়ে আনিনি, তবে তার দেওয়া কিছু জিনিস আমি সঙ্গে করে এনেছি, দেখবে তুমি। সৌম্য শ্রাবস্তীর কথাতে হ্যাঁ বলবে নাকি না বলবে তা বুঝে উঠতে না পেরে তাকালো শ্রাবস্তীর দিকে। আর এরপরই শ্রাবস্তী 2 হাত দিয়ে গায়ের শালটা দুপাশে সরালো। উন্মুক্ত হয়ে গেল তার গলা থেকে পেট পর্যন্ত অংশ। তার ধবধবে ফর্সা শরীরের বেশ খানিকটা অংশ উন্মুক্ত হয়ে গেল সৌম্যর সামনে। শ্রাবস্তীর গলা, ব্লাউজের উপরের বুকের অংশ, কাঁধটা আর পেটের খানিকটা। সৌম্য দেখল সেসব জায়গাতে ক্ষতচিহ্ন দগদগ করছে। কেউ যেন ব্লেড বা ধারালো কোনো কিছু দিয়ে শ্রাবস্তীর নরম শরীরটা ফালা ফালা করেছে। ব্যাপারটা দেখে হতবাক হয়ে গেল সৌম্য। সে চেয়ে রইল শ্রাবস্তীর শরীরের দিকে। শ্রাবস্তী এরপর আবার শালের আড়ালে ঢেকে দিল তার শরীরটাকে। সে বলল, এভাবেই শরীরে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে যৌন তৃপ্তি লাভ করত লোকটা। সে মানসিক বিকারগ্রস্ত। তার হাত থেকে বাঁচার জন্যই আমাকে পালিয়ে আসতে হলো। নতুন কারুর সঙ্গে প্রেমের খেলা খেলবো বলে নয়। এবার কি আমার প্রতি তোমার একটুও করুণা হবে না? শ্রাবস্তীর ক্ষতবিক্ষত শরীরটা দেখার পর কয়েক মুহূর্তের জন্য সৌম্যর মনটা যেন সত্যি নরম হয়ে গেল। হাজার হোক, সৌম্য অনেক কটা বছর কাটিয়েছে শ্রাবস্তীর সঙ্গে। শ্রাবস্তীর যে শরীরটা আজ ক্ষতবিক্ষত, সেই শরীরটাকে একদিন সৌম্য পরম ভালোবাসায়, মমতায় স্পর্শ করেছে। তাই হয়তো ব্যাপারটা দেখে সৌম্য তাকে আর তেমন কঠিনভাবে কথা শোনাতে পারল না। সে শুধু বলল, বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমার তো কোনো কিছু করণীয় নেই। কথাগুলো একটু নরম স্বরেই বলল সৌম্য। শ্রাবস্তী বলল, না, আমি কোনো সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে আসিনি। সৌম্য বলল, তবে কিসের জন্য এসেছো? তোমার সঙ্গে আমার সম্পর্ক আর কোনো দিন জোড়া লাগবে না। শ্রাবস্তী বলল, তা যে কোনো দিন সম্ভব নয় তা তোমার থেকে ভালো আমি জানি। আর এও জানি তুমি সত্যিই আমাকে ভালোবেসেছিলে। সৌম্যর এবার মনে হলো হয়তোবা শ্রাবস্তী এসব কথা বলে তার প্রতি সৌম্যর মনকে দুর্বল করার চেষ্টা করছে। শ্রাবস্তীর এখন আর অন্য কোথাও যাবার পথ নেই বলে সে এসব কথা বলে সৌম্যর সহানুভূতি আদায় করে তার কাছে ফিরতে চাইছে। সৌম্যর মনের ক্ষোভ আবার মাথা চাড়া দিয়ে উঠল। শ্রাবস্তীকে সে মানসিকভাবে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্য নিয়ে বলল, আর কিছুদিনের মধ্যে আমি বিয়ে করব। পাত্রীও নির্ধারিত হয়ে গেছে। তার শরীর ফর্সা না হলেও মনটা ফর্সা। তাই তোমার সাথে আজকের দেখাটাই আমার শেষ দেখা। শ্রাবস্তী বলল, তা আমি জানি, আর সেই কারণেই সাবধান করে দিতে এসেছি তোমাকে। সৌম্য জিজ্ঞেস করলো, কিসের সাবধান? শ্রাবস্তী বলল, একবার তুমি ঠকেছ আমাকে ভালোবেসে। এমন কারোর সঙ্গে তুমি সম্পর্ক গড়ে তুলো না যাতে তোমার জীবনে আরও ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে পারে। আমি তোমার কাছে আজ শুধু নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে আসিনি, বলতে পারো এই কথাটাই বলতে এসেছি। তোমাকে সতর্ক করতে এসেছি। সৌম্য বলল, আমাকে সতর্ক করতে আসার জন্য ধন্যবাদ, কিন্তু আমার উপর তোমার এত সদয় হওয়ার কারণ? শ্রাবস্তী একটু চুপ করে থেকে বলল, কিছুটা নিজের পাপস্খলনের চেষ্টা বলতে পারো। তাছাড়া একটা সময় তো আমরা একসঙ্গে কাটিয়েছি। সৌম্য ব্যঙ্গের স্বরে বলল, সেসব দিনের কথা তোমার মনে আছে নাকি? আমার ভালো যদি তুমি চাইতে তবে সম্পর্কটা তুমি ভেঙে দিতে না। এ কথা বলার পর সৌম্য বলল, তোমার আসার কারণ আর এই বক্তব্যের অর্থ এখন আমার বুঝতে অসুবিধে হচ্ছে না। তুমি চাও না আমি কোনো মেয়ের সঙ্গে সংসার করে সুখী হই। নিজে ভুল পথে পা বাড়িয়ে ব্যর্থ হলে আর সেই হতাশা থেকেই তুমি চাইছো যে আমার জীবনটাও যেন একাকিত্বের যন্ত্রণায় কাটুক, যাতে আমি আবার তোমাকে গিয়ে বলি যে এসো আবার আমরা একসঙ্গে পথ চলি।
শ্রাবস্তী এবার কান্না ভেজা গলায় বলল, আমাকে তোমার ক্ষমা করার দরকার নেই, কিন্তু বিশ্বাস করো আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসিনি। আমি এসেছি শুধু যাতে তোমার কোনো বিপদ না হয় তার জন্য। কথায় কথা বাড়বে, শ্রাবস্তীর মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তে পারে সৌম্য। মন শক্ত করে শ্রাবস্তীকে কঠিন বাক্যগুলো বলে চললেও শ্রাবস্তীর কথা শোনার পর, তার দেহের ক্ষতচিহ্নগুলো দেখার পর কোথায় যেন তার প্রতি একটা করুণার সঞ্চারও হতে শুরু করেছে সৌম্যর মনে। তাই সে এবার বলল, আশা করি তোমার কথা শেষ। আমার ভবিষ্যৎ জীবনের যা সিদ্ধান্ত তা আমিই নেব, আর কিছু আমার বলার নেই। শ্রাবস্তী হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাগানের অন্য দিক থেকে আবার কাকের ডাক এগিয়ে আসতে লাগলো। আর এরপরে শ্রাবস্তী উঠে দাঁড়ালো। সৌম্যর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে। টপ টপ করে চোখ দিয়ে জল ঝরছে তার। সৌম্য নিজের মনকে শক্ত করার জন্য মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সে যখন চোখ ফেরালো তখন আর শ্রাবস্তী সেখানে নেই। সৌম্যর ঘড়িতে 4টে বেজে গেছে। ফেরার জন্য উঠে দাঁড়ালো সে। শ্রাবস্তী যেখানে বসেছিল সে জায়গার দিকে সৌম্যর নজর যেতেই সে দেখল বেশ কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। এ কার রক্ত? পেঁচাটার, নাকি শ্রাবস্তীর ক্ষতস্থান থেকে চুঁইয়ে পড়া রক্ত? সৌম্য আর সেখানে দাঁড়ালো না, ধীরে ধীরে ফেরার পথ ধরল। বাড়িতে ফেরার পথে একটা মদের বোতল কিনে আনলো সে। সৌম্য বাড়ি ফিরে এলো। সন্ধ্যা নামতেই সে মদের বোতল খুলে বসলো। শ্রাবস্তীর সঙ্গে আজকের সাক্ষাতের কথা ভাবতে লাগলো সে। কয়েক পেগ পান করার পরই শ্রাবস্তীর জন্য মন ভিজে উঠতে শুরু করলো সৌম্যর। তার মনে পড়তে লাগলো শ্রাবস্তীর শরীরের ক্ষতচিহ্নগুলো, ফিরে চলে যাবার সময় তার জলে ভরা চোখগুলো। হয়তোবা সৌম্যর নিজের অজান্তেই তার মনের কোনো গহীন কোণে শ্রাবস্তীর জন্য ভালোবাসা আজও বেঁচে আছে। সেই অদৃশ্য গোপন কক্ষ থেকে তা যেন আবার আত্মপ্রকাশ করতে শুরু করলো। একসময় তার এও মনে হতে লাগলো শ্রাবস্তী ভুল করেছে ঠিকই, কিন্তু সৌম্য কি তাকে ক্ষমা করতে পারে না? এই ভাবনাটা পেয়ে বসতে শুরু করলো তাকে। সময় সন্ধ্যার থেকে রাতের দিকে এগিয়ে চলল। শ্রাবস্তীর কথা ভাবতে ভাবতে গ্লাসে চুমুক দিয়ে চলল সে। হঠাৎই মোবাইল ফোন বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নম্বর। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল রুস্তমের কণ্ঠস্বর। কেমন আছিস? সৌম্য বলল, ঠিক আছে, তুই কেমন আছিস? কবে ফিরছিস? রুস্তম বলল, সে কথাটা জানাবার জন্যই ফোন করলাম। আমার কাজ শেষ, শুক্রবার রাতের ফ্লাইটেই কলকাতা ফিরব। সৌম্যর মনে প্রশ্ন জাগল, শ্রাবস্তীর ফিরে আসার ব্যাপারটা কি রুস্তম জানে? সে কি তাকে বলবে আজ শ্রাবস্তীর সাথে সাক্ষাতের ব্যাপারটা? সে কথা ভাবতে ভাবতেই রুস্তম জানতে চাইল, ওদিকে কি খবর? অ্যাড দেখে আর কেউ যোগাযোগ করেছিল? সৌম্য একটু চুপ থেকে বলল, হ্যাঁ, একজন যোগাযোগ করেছে, আমি তার বাড়িতে গেছিলাম। রুস্তম কথাটা শুনে উৎফুল্লভাবে বলল, গেছিলি? তোর কেমন লেগেছে মেয়েটাকে? সৌম্য সত্যি কথাই বলল, বেশ ভালো লেগেছে মেয়েটাকে। কৃষ্ণকলি নাম। সত্যি কথা বলতে কি, মেয়েটাকে দেখে তার সঙ্গে কথা বলে আমার বেশ অন্যরকম মনে হয়েছে। শিক্ষিত, রুচিশীল, খুব ভালো ছবিও আঁকে। সৌম্যর এতদিন পর কোনো মেয়েকে মনে ধরেছে জেনে রুস্তম আগ্রহী হয়ে জানতে চাইল, আর পাত্রীপক্ষের কেমন লেগেছে তোকে? সৌম্য জবাব দিল, মেয়েটারও ভালো লেগেছে আমাকে, সম্ভবত আমার থেকে বেশিই ভালো লেগেছে। তবে পাত্রীপক্ষ বলতে তেমন কেউ নেই। বাবা মায়ের এক সন্তান, তারা গত হয়েছেন, মেয়েটা একাই থাকে। তাহলে তো ভালো ব্যাপার, তোরা দুজনেই ঝাড়া হাত পা, অন্য কোনো দিক থেকে সমস্যা হবে না। সৌম্য বলল, তোকে এর মধ্যে একদিন মেয়েটার কাছে নিয়ে যাব, ওর সঙ্গে কথাবার্তা বলার জন্য, তোর মতামত জানা প্রয়োজন। রুস্তম বলল, নিশ্চয়ই যাব, রবিবারই যাওয়া যেতে পারে, তুই কথা বলে রাখ। আর মেয়েটার অ্যাড্রেস আর তার সম্পর্কে আর কোনো তথ্য জানার থাকলে বল, দেখি মেয়েটার ব্যাপারে কলকাতায় ফিরে খোঁজ খবর নিতে পারি কিনা। সৌম্য এরপর তার বাড়ির ঠিকানা এবং তার সম্পর্কে যতটুকু তথ্য জানে তা জানিয়ে দিল রুস্তমকে। তবে রুস্তম মনে হয় সৌম্যর গলা শুনে বুঝতে পারল সৌম্য মদ্যপান করছে। তাই এরপর সে বলল, আমি এখন রাখছি, ফিরে কথা হবে, এখন তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়। এই বলে ফোন রেখে দিল সে। বোতলটা প্রায় শেষ হয়ে এসেছে। রাত 9টা বাজে।
সৌম্য শেষ পেকটা বানিয়ে নিয়ে ধীরে ধীরে তাতে চুমুক দিতে লাগলো। ঠিক ওই সময় আবারও ফোন বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কৃষ্ণকলি বলল, কি করছেন আপনি? আসলে আপনার সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছে করছে, তাই কলটা করলাম। সৌম্য জবাব দিল, মদ্যপান করছি। সে বলল, আমি দুঃখিত, অসময়ে আপনাকে বিরক্ত করে ফেললাম। সৌম্য বলল, না না, বিরক্ত হয়নি, বলুন। কৃষ্ণকলি জানতে চাইল, সারাদিন কেমন কাটলো? শ্রাবস্তীর ব্যাপারটা সম্পর্কে এখনই কোনো কথা জানানো উচিত হবে না কৃষ্ণকলিকে। ভবিষ্যতে যদি তাদের মধ্যে আরও গাঢ় সম্পর্ক গড়ে ওঠে, তখন না হয় সে আজকের কথাটা জানাবে কৃষ্ণকলিকে। এ কথা ভেবে নিয়ে সৌম্য বলল, ওই যেমন কাটে, অফিস আর বাড়ি, বলা যেতে পারে মন্দ নয়। কৃষ্ণকলি যেন হাসল, তারপর বলল, আজ সারাদিনে আমার কথা মনে পড়েছে আপনার? তবে আমার কিন্তু সারাদিন শুধু আপনার কথাই মনে পড়েছে। সৌম্য তার প্রশ্নের জবাব না দিয়ে শুধু হাসল। কৃষ্ণকলি কী অনুমান করলো কে জানে। সে বলল, কবে আসবেন আপনি? সৌম্য কৃষ্ণকলির সঙ্গে কথা বলে চললেও শ্রাবস্তীর সম্পর্কে ভাবনাটা তার মন থেকে মুছে যায়নি। হয়তোবা মদের নেশার কারণেই শ্রাবস্তীর সম্পর্কে তার মনোভাব হঠাৎই যেন বদলে যেতে শুরু করেছে। সৌম্য বুঝতে পারছে এই দুদিনের সাক্ষাতের ফলে কৃষ্ণকলি তার প্রতি আকৃষ্ট আসক্ত হয়ে পড়েছে। কিন্তু তার সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার আগে এই মুহূর্তে সৌম্যর মনে হলো তার কিছুটা সময় নিয়ে ভাবা প্রয়োজন, নইলে হয়তোবা কৃষ্ণকলির সঙ্গে প্রতারণা করা হবে। এ কথাগুলো ভেবে নিয়ে সৌম্য বলল, এ কদিন আমার অফিসে কাজের চাপ চলবে, তাই আগামী 3 দিন আপনার ওখানে যাওয়া হয়ে উঠবে না, তবে রবিবার যাব। সঙ্গে আমার এক ঘনিষ্ঠ বন্ধুও যাবে আপনার সঙ্গে কথা বলতে। এই যে বিজ্ঞাপন যার মাধ্যমে আপনার সঙ্গে আমার যোগাযোগ হলো, সেই বিজ্ঞাপনের ব্যবস্থাটা আমার ওই বন্ধুই করেছিল। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তার পরামর্শ নিই। কৃষ্ণকলি বলল, আপনি তাকে আমার কথা জানিয়েছেন? সৌম্য বলল, হ্যাঁ, আজ একটু আগেই জানালাম। সে এখন বিদেশে আছে, 2 দিন পর ফিরবে, তারপর আমরা একসঙ্গে আপনার বাড়ি যাব। সৌম্যর কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে কৃষ্ণকলি বলল, কিন্তু আমি যে আপনার সঙ্গে একসঙ্গে চাঁদ দেখব ভাবলাম। সৌম্য বুঝতে পারল তাকে নিয়ে একটা রোম্যান্টিসিজম তৈরি হয়েছে কৃষ্ণকলির মনে। কৃষ্ণকলি এরপর বলল, প্লিজ শনিবার অন্তত একবার আসুন, যত রাতই হোক, কোনো সমস্যা নেই, একসঙ্গে ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখব আমরা। সৌম্যর নেশাটা বেশ চড়ে গেছে। সে বুঝতে পারছে তার কণ্ঠস্বর জড়িয়ে আসছে। নেশাগ্রস্ত অবস্থায় কথা বলতে বলতে কোনো অসংলগ্ন কথা বেরিয়ে যেতে পারে সৌম্যর মুখ থেকে, তাই সে বলল, ঠিক আছে, দেখি কি করতে পারি। আজ এখন আমি রাখছি, খেতে যাব এখন। ঈষৎ জড়ানো গলাতেই কথাটা বলল সৌম্য। কৃষ্ণকলির মনে হয় আরও কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সৌম্যর কথা শুনে সে বলল, ঠিক আছে, এবার খেয়ে শুয়ে পড়ুন, তবে আমি কিন্তু শনিবার আপনার প্রতীক্ষায় থাকব। শুভরাত্রি জানিয়ে সৌম্য এবার কলটা কেটে দিল। তবে কৃষ্ণকলির ফোনটা আসার পর সৌম্যর ভাবনাটা আবার অন্যদিকে ঘুরতে শুরু করলো। সে ভাবতে লাগলো, যে একবার বিশ্বাসভঙ্গ করেছে তার প্রতি করুণা, মায়া, মমতা প্রদর্শন করা উচিত। 2 নারীর মাঝখানে দাঁড়িয়ে ঠিক বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। সৌম্য বুঝতে পারল ঠান্ডা মাথায় 2 দিন ভেবে তাকে সিদ্ধান্ত নিতে হবে। রোজকার মতো পরের দিন অফিস গেল সৌম্য। কাজ করতে করতে একই ভাবনা, দ্বন্দ্ব ঘুরপাক খেয়ে চলল তার মনে। এদিন রাতে সে বাড়ি ফেরার পর কারও ফোন এলো না। রাতে খাবার সময় কথা প্রসঙ্গে হরনাথ বলেন, আজ একটা ব্যাপার দেখলাম, পিছনের বারান্দার বাঙ্কে পুরনো শিশি বোতল রাখতে গিয়ে দেখি সেখানে একটা পেঁচা বসে আছে। মনে হয় কাকের তাড়া খেয়ে ভিতরে ঢুকে পড়েছে। পেঁচা লক্ষ্মীর বাহন, তাই কি করব বুঝতে পারলাম না। পেঁচাটাকে কি তাড়িয়ে দেবো দাদাবাবু? কথাটা শুনেই সৌম্যর মনে পড়ে গেল পার্কে দেখা পেঁচা আর কাকের লড়াইয়ের কথা। বাড়ির পিছনের দিকের ওই বারান্দাটাতে সচরাচর কেউ যায় না, বাতিল জিনিস রাখা হয় ওখানে। সৌম্য তাই বলল, আছে যখন থাক, নিজেই চলে যাবে। এরপর সে বলল, লুসি দেখেছে ওকে, চিৎকার করেনি? হরনাথ বলল, লুসিও আমার পিছন পিছন বারান্দাতে গেছিল, পেঁচাটাকে দেখেওছে, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি করলো না দেখলাম।
এ রাতটাও কেটে গেল। পরদিন যথারীতি অফিস গেল সৌম্য, কিন্তু মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেয়েই চলেছে। কি করা উচিত তার? শ্রাবস্তীকে সে ক্ষমা করে দেবে? সে যদি আবার সম্পর্ক তৈরি করতে চায় তবে তাকে ফিরিয়ে নেবে, নাকি যে নারী তাকে পাওয়ার জন্য প্রবল প্রত্যাশা করছে তাকেই গ্রহণ করবে সে? সৌম্যর মনে হলো ব্যাপারটা নিয়ে রুস্তমের সঙ্গে আলোচনা করে নিলে ভালো হয়। তার তো আজই ফেরার কথা, দেখা যাক সে কি বলে। অফিস থেকে সন্ধে 7টা নাগাদ বাড়ি ফিরল সৌম্য। ফ্রেশ হয়ে চা পান করার পর সৌম্য রুস্তমকে ফোন করবে ভাবছিল, কিন্তু খানিকক্ষণের মধ্যে রুস্তম নিজেই ফোন করলো তাকে। তার কল রিসিভ করে সে কখন ফিরেছে, তার ট্যুর কেমন হলো, এসব নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পর রুস্তম জানতে চাইল, কৃষ্ণকলি নামের মেয়েটাকে তোর সত্যিই ভালো লেগেছে? সৌম্য জবাব দিল, হ্যাঁ তা বলতে পারিস। তোর মনের সঙ্গে ওর মন খাপ খাবে বলছিস? তেমনই তো মনে হয়, জবাব দিল সৌম্য। রুস্তম বলল, আমি এসেই কিন্তু ওই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করে দিয়েছি। কয়েকজনকে বলেছি ব্যাপারটা, যারা ওর ঠিকানা বা আঁকার ব্যাপারটার সূত্র ধরে খবর সংগ্রহ করে দিতে পারে। মনে হয় পেয়েও যাব খবর। সৌম্যর এরপর মনে হলো শ্রাবস্তীর ব্যাপারটা জানায় রুস্তমকে, কিন্তু তার আগেই রুস্তম উপদেশ দেওয়ার ঢঙে বলতে শুরু করলো, মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেসব আঁকড়ে ধরে বসে থাকলে বাঁচা যায় না। মানুষকেও সব ভুলে এগিয়ে যেতে হয়, এটাই জীবনের নিয়ম। আর সময়ও ধীরে ধীরে সব ক্ষত নিরাময় করে। যা গেছে তা যাক। যদি মেয়েটাকে তোর সত্যি ভালো লেগে থাকে, খোঁজ খবর নিয়ে দেখা যায় মেয়েটা সত্যিই ভালো, তবে আর সময় নষ্ট করবি না। বিয়েটা যথাসম্ভব দ্রুত সেরে নিবি, দেখবি তোর জীবন সুন্দর স্বাভাবিক হয়ে গেছে। আর পিছনে ফিরে তাকানো না। কথা বলার পর সে বলল, এখন রাখছি, আমার জরুরি ফোন কল আসছে, আর রবিবার তোর সঙ্গে যাচ্ছি, এটা কিন্তু ফাইনাল। এই বলে ফোন রেখে দিল সে। রুস্তমের ফোনের পর সৌম্য ভাবতে লাগলো, শ্রাবস্তী যে ফিরে এসেছে তাকে রুস্তম জানে না, নাকি সে জানে? রুস্তম কি অনুমান করছে শ্রাবস্তী ফিরে এসেই সৌম্যকেই আবার আঁকড়ে ধরার চেষ্টা করবে? আর সেজন্যই কি রুস্তম সৌম্যকে আর পিছনে ফিরে তাকাতে বারণ করলো? সৌম্য ভাবতে লাগলো, রুস্তম সৌম্যর হিতৈষী, সব বিপদে আপদে সে তার পাশে থাকে। রুস্তম যখন বলছে তখন নিশ্চয়ই সৌম্যর ভালো হোক ভেবেই বলছে। রুস্তমের বলা আর পিছনে ফিরে তাকাস না কথাটা প্রভাব বিস্তার করতে শুরু করলো সৌম্যর মনে। তার মনে হতে লাগলো, ঠিকই বলেছে রুস্তম, পিছনে না তাকিয়ে তার উচিত কৃষ্ণকলির হাতে হাত রেখে নতুন জীবন শুরু করা। এইসব কথা ভাবতে ভাবতে আরও খানিক সময় কেটে গেল। সৌম্য একসময় সিদ্ধান্ত নিয়ে ফেলল, হ্যাঁ সে মন থেকে অতীতকে ঝেড়ে ফেলবে। তার মনে হলো কৃষ্ণকলিকে সে যতটুকু দেখেছে তাতে তার সম্পর্কে কোনো বিরূপ খবর আনবে না রুস্তম। আর কৃষ্ণকলির সঙ্গে কথা বলেও নিশ্চয়ই সে তাকেই পছন্দই করবে। তবে কৃষ্ণকলির সঙ্গে সাক্ষাতের জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করবে না সে। রবিবার সে রুস্তমকে নিয়ে যাবে ঠিকই, তবে তার আগেই সে কৃষ্ণকলির আহ্বানে সাড়া দিতে যাবে। তাকে মোটামুটি বুঝিয়ে দিয়ে আসবে যে সে তার সঙ্গে বৈবাহিক বন্ধনে যেতে রাজি। কারণ বলা তো যায় না, হয়তো একদিনের ব্যবধানেই তার মন ঘুরে গেল, সে আবার দুর্বল হয়ে পড়ল শ্রাবস্তীর প্রতি। হয়তো শ্রাবস্তী আবার তাকে ফোন করলো, অথবা নিজেই এসে হাজির হলো তার বাড়ি। মনের দ্বন্দ্বকে আর বাড়তে দেওয়া যাবে না। সৌম্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঠিক রাত 9টা নাগাদ সৌম্যর ফোন আবারও বেজে উঠল। কৃষ্ণকলির ফোন। সৌম্য ফোনটা রিসিভ করতে কৃষ্ণকলি বলল, কেমন আছেন? একদিন ফোন করিনি বলে নিশ্চয়ই আমাকে মনেও পড়েনি। সৌম্য বলল, মনে পড়বে না কেন, নিশ্চয়ই মনে পড়েছে। কৃষ্ণকলি বলল, জেনে খুশি হলাম। সৌম্য জানতে চাইল, এ দুদিন আপনার কেমন কাটলো? কৃষ্ণকলি উত্তর দিল, আজকাল যেমন কাটছে আপনার কথা ভেবে ভেবে। সৌম্য হেসে বলল, আমিও ব্যাপারটা জেনে খুশি হলাম। কৃষ্ণকলি এরপর বলল, আজ হয়তো আপনাকে বিরক্ত করতাম না, কিন্তু কালকের কথাটা মনে করিয়ে দেবার জন্য ফোন করলাম। কাল কিন্তু পূর্ণিমা, আমি কিন্তু প্রতীক্ষা করে আছি একসঙ্গে চাঁদ দেখব বলে। সৌম্য বলল, শুধু চাঁদই দেখবেন, চাঁদের দিকে উঠবেন না?
কৃষ্ণকলি জবাব দিল, উড়বো তো আপনার হাত ধরে। সৌম্য বলল, দেখি আপনি কেমন করে আমাকে নিয়ে ওড়েন। কৃষ্ণকলি বলল, তবে আপনি আসছেন তো? হাতে কিন্তু কাল একটু সময় নিয়ে আসবেন। চাঁদ যখন ঠিক মাথার উপর উঠবে তখন তার নিচে গিয়ে দাঁড়াবো আমরা। সৌম্য জবাব দিল, আচ্ছা তাই হবে। ঠিক এই সময় লুসি ঘরে প্রবেশ করলো। তারপর সৌম্যর কাছে এসে উচ্চস্বরে ডাকতে শুরু করলো। সৌম্য শুনল, কৃষ্ণকলি বলল, আপনার পোষ্য মনে হয় ইতিমধ্যেই আমাকে হিংসে করতে শুরু করেছে। সৌম্য জবাব দিল, আপনাকে দেখার পর সব ঠিক হয়ে যাবে। লুসি এরপর সৌম্যর কোলে 2 পা তুলে দিয়ে এত জোরে চিৎকার শুরু করলো যে আর কথা চালিয়ে যাওয়া সম্ভব হলো না সৌম্যর পক্ষে। পরদিন দেখা হবে এই কথা জানিয়ে সৌম্য লাইনটা কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই সৌম্য রাতের খাওয়া শেষ করে কৃষ্ণকলির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। রাতে আর লুসি ডাকাডাকি করে ঘুম ভাঙালো না তার। পরদিন ভোরবেলা সৌম্য প্রতিদিনের মতোই বাগানে বেরোলো। হরনাথ বেরোলো। সে সৌম্যর খালি হওয়া বোতল রাখতে বাড়ির পিছন দিকে গেল। তারপর ফিরে এসে বলল, দাদাবাবু, ওই প্যাঁচাটা কিন্তু এখনো যায়নি। কথাটা শুনে নিছকই কৌতূহল বশত সৌম্য এগুলো বাড়ির পিছন দিকে। সে অংশটা বাড়ির সব থেকে পুরনো অংশ। পিছনের দিকের বারান্দাতে একসময় একটা গ্রিলের দরজা ছিল বটে, কিন্তু সেটা অনেক দিন আগেই মরচে পড়ে খসে গেছে, নতুন করে আর লাগানো হয়নি। শিশি বোতল, পিসবোর্ড, বাতিল জিনিসপত্রের স্তূপ সেখানে। হরনাথ সেগুলো মাঝে মাঝে বাড়ির বাইরে ফেলে আসে বা যারা এসব কিনতে আসে তাদের বিক্রি করে দেয়। সৌম্য বারান্দাতে উঠে এলো। তার এক কোণে মাথার দিকে একটা বাঁক মতো আছে, আধো অন্ধকার জায়গাটা। সেখানে তাকিয়ে সে দেখতে পেল পেঁচাটাকে, বেশ বড় সাদা রঙের পেঁচা। সৌম্য বাঁকের দিকে তাকাতেই পেঁচাটা একটু নড়ে উঠল। তারপর সৌম্যর দিকে একবার তাকিয়ে বাঁকের একটু ভিতর দিকে সরে গেল। লুসিও কৌতূহলী হয়ে পেঁচাটাকে দেখল ঠিকই, কিন্তু সে হাঁক ডাক করল না। পেঁচাটাকে দেখার পর সে জায়গা ত্যাগ করল সৌম্য। এই দিনটাতে অফিসে সৌম্যকে রোজকার মতো কাজ করতে হলেও তার মনটা ভিতরে ভিতরে সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজিত হতে থাকলো তার নৈশ অভিযানের কথা ভেবে। এ এক অন্য ধরনের উত্তেজনা যা নারী পুরুষের মধ্যে তৈরি হয় আসন্ন অভিসার উপলক্ষে। এর আগে এমনই একবার তার মন পুলকিত রোমাঞ্চিত হয়েছিল বহু বছর আগে। সেদিন সে একান্তে সাক্ষাৎ করতে গেছিল শ্রাবস্তীর সঙ্গে। সেদিনের কথা সৌম্যর মনে না এলেও সেদিনের মতোই এক রকমের উত্তেজনা বেশ অনুভব করতে লাগলো সে। সৌম্য অফিস থেকে বেরোলো 5:30 নাগাদ। সন্ধ্যা নামতে শুরু করেছে। সৌম্য যখন বাড়ির সামনে নামলো তখন ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করেছে। হরনাথ তারই প্রতীক্ষায় ছিল। শনিবার তার সাপ্তাহিক বাড়ি ফেরার দিন। সৌম্য বাড়িতে ফিরে ফ্রেশ হওয়ার পর হরনাথ তাকে চা দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। সৌম্য আয়াস করে সোফায় বসে চা পান করল, লুসি তার পায়ের কাছে বসে। সৌম্য আজ বাড়ি ফেরার পর থেকেই লুসি তার পায়ে পায়ে ঘুরছে। চা শেষ হবার পর সৌম্যর মনে হলো লুসির খাবারটা আগেই দিয়ে যাওয়া ভালো। বলা যায় না, আজ হয়তো তার ফিরতে দেরি হয়ে যেতে পারে। তখন খিদের জ্বালায় কষ্ট পেতে পারে লুসি। তাই সে লুসির খাবার দেওয়ার জন্য উঠে পড়ল। পাশের ঘরে লুসির খাবার জায়গাতে সৌম্য খাবার দিল ঠিকই, কিন্তু খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করল না। সে ঘর থেকে পিছন পিছন সৌম্যর ঘরে ফিরে এলো। সৌম্য এবার রওনা হওয়ার জন্য নিজের প্রস্তুতি শুরু করলো। ওয়ার্ড্রোব খুলল সে পোশাক বার করার জন্য। সৌম্যর সঙ্গে কৃষ্ণকলির যে কদিন সাক্ষাৎ হয়েছে সে সময় কালো শাড়ি বা পোশাক তার পরনে ছিল। ব্যাপারটা হঠাৎ মনে পড়ায় সৌম্য ভাবল আজ সে নিজেও কালো পোশাক পরবে। এ কথা ভেবে সে প্রথমে ওয়ার্ড্রোব থেকে তার কালো কোটটা বার করতেই লুসি চিৎকার শুরু করলো। লুসি আগেও এমন কয়েকবার করেছে, যখন সে বুঝতে পারে সৌম্য বাইরে বেরোবে আর তাকে একলা বাড়িতে থাকতে হবে তখন। কিন্তু আজকের ব্যাপারটা দেখে সৌম্যর মনে হলো যে যেন আজ বেশি উত্তেজিত হয়ে উঠেছে, কারণ সে লাফিয়ে উঠে সৌম্যর হাত থেকে কোটটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। সৌম্য বুঝতে পারল লুসি তাকে জামা প্যান্ট পরতে দেবে না, তাই সে কোটটা বাঁচিয়ে লুসির কলার ধরে তাকে পাশের ঘরে নিয়ে
বাইরে থেকে দরজা বন্ধ করেছিল। লুসি ক্ষিপ্তভাবে চিৎকার করতে করতে থাবা দিয়ে দরজা খোলার জন্য দরজার পাল্লায় আঘাত করতে লাগলো। চিৎকার করে চলল লুসি। আর সৌম্য পোশাক পরতে লাগলো। কালো ট্রাউজার, কালো শার্ট, কালো কোট আর কালো জুতো পরে সে যখন আয়নার সামনে দাঁড়ালো তখন সৌম্য নিজেকে দেখে ব্ল্যাক প্রিন্স মনে হলো। সৌম্য এরপর যখন বেরোবার জন্য সদর দরজার কাছে হাজির হলো তখন লুসি ঘরের ভেতর থেকে এত চিৎকার আর দাপাদাপি শুরু করলো যে সৌম্যর মনে হলো যেন সে দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সৌম্য একবার ভাবলো সে দরজা খুলে লুসিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মনে হলো লুসি হয়তো তার গায়ে উঠে পাট ভাঙা পোশাকগুলো নষ্ট করে দিতে পারে। তাছাড়া তাকে শান্ত করতে গিয়ে বেরোতেও দেরি হয়ে যেতে পারে। তার প্রায় 7টা বাজে। কাজেই বাড়ির ভিতর থেকে সে বেরিয়ে পড়ল। গেটের বাইরে তার গাড়ি রাখা আছে। বারান্দার গ্রিলে তালা দিয়ে সে গেটের দিকে এগোতে এগোতে তাকালো আকাশের দিকে। ইতিমধ্যেই বেশ বড় চাঁদ উঠেছে। আর এরপরই মাথার উপর ঝটপট ডানা ঝাপটানোর শব্দ হলো। সৌম্য দেখল সেই বিরাট সাদা পেঁচাটা বাড়ির পিছন দিক থেকে উড়ে এসে বাগানের এক পাশে গ্যারেজ ঘরের মাথায় এসে বসল। সৌম্যর মনে হলো রাত নামতেই সে সম্ভবত শিকার ধরতে বেরিয়েছে। তার দিকে একবার তাকিয়ে নিয়ে সৌম্য গেটের বাইরে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ল। সৌম্য পৌঁছে গেল তার গন্তব্যে। আগের দুদিনের মতোই সে গাড়ি থেকে নেমে তাকালো বহুতলের উপর দিকে। হ্যাঁ, আলোকবিন্দু দেখা যাচ্ছে মাথায়, কৃষ্ণকলির ঘরের আলো। তাছাড়া আবাসনের মাত্র 2-1টা ফ্ল্যাটের আলোকবিন্দু দেখা যাচ্ছে। বেসমেন্টে প্রবেশ করল সৌম্য। যে লোকটা বসে থাকে তাকে আজ চোখে পড়ল না সৌম্যর। লিফটে করে উপরে উঠতে শুরু করলো সে। আগেকার মতোই লিফটের ভিতর থেকে দেখা নিঝুম করিডোর, সিঁড়ির ল্যান্ডিং, কোথাও কোনো লোকজন নেই। সর্বোচ্চ তলে পৌঁছে লিফট দাঁড়িয়ে পড়ল। তার থেকে বাইরে বেরিয়ে করিডোর ধরে এগিয়ে সৌম্য কৃষ্ণকলির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা মৃদু খোলা। অন্য দিনের মতোই কৃষ্ণকলির বাসস্থানে পা রাখার আগে সে কলিং বেল টিপতেই ঘরের ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, চলে আসুন, চলে আসুন। সৌম্য পা রাখলো ঘরের ভেতর। কৃষ্ণকলি নেই, সে ভেতরের ঘরে আছে। সোফার দিকে পা বাড়াতে গিয়েও সৌম্য নিছকই মনের খেয়ালে গিয়ে দাঁড়ালো দেয়ালে ঝোলানো কাকের ছবিটার সামনে। হয়তোবা ছবিটাই তাকে কাছে টেনে নিল। আগের দিনের মতোই সৌম্য ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দাঁড় কাকটার লেজের মাঝখানে একটা পালক ছেঁড়া। ছবিটার দিকে তাকিয়ে আরও এক অদ্ভুত জিনিস সৌম্য খেয়াল করলো, যা গতদিন ছিল না। তা হলো কাকটার ঠোঁটের মুখে একটা লাল বিন্দু, ঠিক যেন এক ফোঁটা রক্ত লেগে আছে। কৃষ্ণকলি কি মাঝে মধ্যে এই ছবিতে রং বোলায় নাকি, কে জানে। সৌম্য দেয়ালের কাছ থেকে সরে এসে সোফায় বসল। কয়েক মুহূর্তের মধ্যেই কৃষ্ণকলি পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করল। আজও তার পরনে কালো স্লিভলেস ব্লাউজ, কালো পাড়ের স্বচ্ছ শিফনের শাড়ি। পর্দার বাইরে এসে সে সৌম্যর দিকে তাকিয়ে তার পোশাক দেখে বলল, বাহ, দারুণ, কালো ড্রেসে দারুণ মানিয়েছে আপনাকে। সত্যি কথা বলতে কি, কালো রঙের পোশাকে আপনাকে কেমন লাগে তা দেখার ইচ্ছে ছিল আমার। সংকোচের কারণে কথাটা বলতে পারিনি, কিন্তু আপনি আমার মনের কথা জানলেন কিভাবে? সৌম্য মজা করে বলল, থট রিডিং। তারপর সে বলল, আপনাকে কিন্তু দারুণ লাগছে দেখতে। কৃষ্ণকলি বলল, পাশাপাশি দাঁড়ালে এই পোশাকে দুজনকেই কিন্তু ভালো মানাবে। এ কথা বলার পর কৃষ্ণকলি বলল, আপনি তো আবার পাত্রীপক্ষের বাড়িতে খাবার খান না, তবে আমি আজ একটা অন্যরকম আয়োজন করে রেখেছি আপনার জন্য। কি আয়োজন? প্রশ্ন করল সৌম্য। কৃষ্ণকলি তার কথার জবাবে উত্তর না দিয়ে পর্দার আড়ালে চলে গিয়ে সেখান থেকে একটা ট্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তারপর সেটা নিয়ে এসে টেবিলে নামিয়ে রাখলো। ট্রেতে রাখা জিনিসগুলো দেখে সৌম্য সত্যি অবাক হয়ে গেল। তাতে রাখা আছে একটা দামি হুইস্কির বোতল, গ্লাস, জলের বোতল, কাজু বাদাম, পানাহারের সামগ্রী। জিনিসগুলো দেখে সৌম্য বিস্মিতভাবে তাকালো কৃষ্ণকলির দিকে। তার মুখোমুখি সোফায় বসে কৃষ্ণকলি হেসে বলল, আমি জানি এই পানীয় আপনার ভালো লাগে। আজ একটা বিশেষ দিন, আমরা দুজনে একসঙ্গে চাঁদ দেখব, ডানা মেলে উড়ে যাব চাঁদের দিকে। তাই
আজকের দিনের জন্য এই আয়োজন। সৌম্য একটু ইতস্তত করে জানতে চাইল, আপনি মদ্যপান করেন নাকি? কৃষ্ণকলি হেসে জবাব দিল, না, করি না। তাই আমি জানিও না কি পরিমাণ গ্লাসে ঢালতে হয়। এই কাজটা আপনাকেই করে নিতে হবে। সৌম্য সাধারণত আজকাল বাড়ির বাইরে মদ্যপান করে না। একবার তার মনে হলো, তার ওখানে পান করা কি ঠিক হবে? তারপর আবার সে ভাবল, কৃষ্ণকলির আয়োজনে সাড়া না দিলে সে কষ্ট পেতে পারে, বা সৌম্য তাকে বিশ্বাস করছে না ভাবতে পারে। তাই সৌম্য বোতলটা খুলে ফেলল। একটা পেগ বানিয়ে ধীরে সুস্থে তাতে চুমুক দিতে দিতে কৃষ্ণকলির সঙ্গে গল্প শুরু করলো। আজ যেন আরও বেশি সুন্দরী লাগছে কৃষ্ণকলিকে। তার শরীরের একটা যৌন আবেদনও যেন পরিস্ফুট হচ্ছে সৌম্যর চোখে। কথা বলতে বলতে সৌম্যর চোখ মাঝে মাঝেই চলে যাচ্ছে শাড়ির আড়াল থেকে ভেসে ওঠা কৃষ্ণকলির বক্ষ বিভাজিকার দিকে। সৌম্য পেগটা শেষ করার পর কৃষ্ণকলি বলল, এবার আমি শিখে নিয়েছি কিভাবে পান করেন আপনি। দিন দেখি আমি বানিয়ে দিতে পারি কি না। সৌম্য আপত্তি করল না। কৃষ্ণকলি গ্লাসে হুইস্কি আর জল ঢেলে পেগ বানিয়ে দিল। সৌম্য দ্বিতীয় পেগ গলায় ঢালতে শুরু করলো, আর তার সঙ্গে সঙ্গে নেশা ধরতে শুরু করলো সৌম্যর চোখে। দামি হুইস্কি পানের ফল এটা। কথা বলতে বলতে সৌম্য একসময় জিজ্ঞেস করলো, আমরা কখন চাঁদ দেখতে যাব? কৃষ্ণকলি বলল, আজও কি আপনাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে? আমার সঙ্গ আপনার ভালো লাগছে না? সৌম্য বলল, তোমার সঙ্গ ভালো না লাগলে কি আমি আজ আসতাম? না, আজ আমার তাড়া নেই। সৌম্যর মুখ থেকে হঠাৎ তুমি সম্বোধন বেরিয়ে আসার পর মুহূর্তেই সে নিজেকে সংশোধন করে বলল, মানে আপনার ডাকে কি আজ আসতাম? কৃষ্ণকলি হেসে বলল, তুমি সম্বোধনটা কিন্তু শুনতে বেশ লাগলো। এবার থেকে ওই তুমিটাই থাক। হ্যাঁ, যাব, আর একটু রাত হোক। রাত যত বাড়বে চাঁদ তত বড় হবে, ছাদের কাছে নেমে আসবে। এরপর আবারও গল্প করতে শুরু করলো তারা, কখনো গান নিয়ে, কখনো কবিতা ইত্যাদি নানান বিষয়। আগের পেগটা কথা বলতে বলতে শেষ হয়ে যাওয়ায় আবারও একটা পেগ বানিয়ে দিল কৃষ্ণকলি। কথা বলতে বলতে বোতলটা ফাঁকা হতে শুরু করলো। রাত বেড়ে চলেছে। একসময় শেষ একটা পেগ বানিয়ে দিয়ে কৃষ্ণকলি বলল, এটা খেয়ে এবার উপরে চলুন। সৌম্য হুইস্কির শেষ পেগটা ঢকঢক করে গলায় ঢেলে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পাটা যেন একটু টলে গেল সৌম্যর, আর সেটা খেয়াল করে কৃষ্ণকলি বলল, আমি হাত ধরছি আপনার। কৃষ্ণকলির হাত ধরেই তার ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ির দিকে সৌম্য এগোলো। মদের গন্ধ ছাপিয়ে কৃষ্ণকলির গায়ের গন্ধ যেন টের পাচ্ছে সৌম্য, একটা বুনো গন্ধ যার সঙ্গে মিশে থাকে যৌনতা। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো তারা দুজন। চাঁদের আলোয় আলোকিত বিশাল ছাদটা, বিশাল রূপলি থালার মতো চাঁদটা যেন সত্যিই ছাদের উপর নেমে এসেছে। ফটফট করছে জ্যোৎস্না। ওপরে ওঠার পর সৌম্যর হাতটা ছেড়ে দিল কৃষ্ণকলি। তাকে নিয়ে এসে এগুলো ছাদের একদিকে। তবে অন্য দুদিন তারা যেদিকে গিয়ে দাঁড়িয়েছিল সেদিকে নয়, অন্যদিকে। রেলিংয়ের কাছে গিয়ে সৌম্যর কিছুটা তফাতে গিয়ে দাঁড়ালো কৃষ্ণকলি। সৌম্য রেলিং ধরে তাকালো নিচের দিকে। এটা আবাসনের পিছনের অংশ। অন্য দিকের মতো আলোকোজ্জ্বল শহর এদিকটাতে দেখা যাচ্ছে না। নিচ থেকে বড় বড় ঝাঁকড়া কিছু গাছের মাথা উপরের দিকে উঠে এসেছে। তার ওপাশে চন্দ্রালোকে বহুদূর পর্যন্ত ফাঁকা জমি দেখা যাচ্ছে। সেদিকে কোথাও কোনো বাড়িঘর নেই। কৃষ্ণকলি নিচের দিকে গাছের মাথার দিকে তাকিয়ে সৌম্যকে বলল, তুমি কিছু শুনতে পাচ্ছ এই গাছগুলো থেকে? সৌম্য নিচে তাকিয়ে গাছগুলো থেকে কোনো শব্দ আসছে কিনা তা ভালোভাবে শোনার জন্য চেষ্টা করলো। সে শুনতে পেল মাঝে মাঝে এ গাছ ও গাছ থেকে দু একটা কাকের ডাক শোনা যাচ্ছে। সৌম্য প্রশ্ন করল, কাকের ডাক? কৃষ্ণকলি বলল, হ্যাঁ, কাকের ডাক। এই জ্যোৎস্না রাতকে কি বলে জানো? কাক জ্যোৎস্না। সৌম্য জানতে চাইল এমন নাম কেন? কৃষ্ণকলি বলল, এই জ্যোৎস্না এত আলো ছড়ায় যে কাকেরা ভাবে ভোরের আলো ফুটে গেছে। বাসা ছেড়ে বেরিয়ে আকাশে ওড়াউড়ি শুরু করে তারা। রাত্রিবেলা কাকের ডাকে মুখরিত হয়ে ওঠে সারা আকাশ। তাই এই জ্যোৎস্নাকে বলে কাক জ্যোৎস্না। ওই যে
কাকের ডাক শুনতে পাচ্ছ? এর অর্থ হলো ঘুম ভাঙতে শুরু করেছে ওদের। একটু পরই বাসা ছেড়ে বেরিয়ে উড়তে শুরু করবে ওরা। প্রথমে একটা দুটো, তারপর ঝাঁকে ঝাঁকে। সৌম্য বলল, সত্যি কি উজ্জ্বল আলো, মনে হচ্ছে যেন দিনের আলো, অপূর্ব। এমন চাঁদের আলো আগে দেখিনি। কৃষ্ণকলি বলল, এই জন্যই তো আজ তোমাকে আসতে বলেছিলাম, কাক জ্যোৎস্না দেখাবো বলে। সৌম্য জবাব দিল, না এলে সত্যি মিস করতাম। কৃষ্ণকলি সৌম্যর দিকে ফিরে দাঁড়িয়ে বলল, তোমার উঠতে ইচ্ছে করছে না? ভেসে যেতে ইচ্ছে করছে না চাঁদের দিকে? ছুঁতে ইচ্ছে করছে না ওই চাঁদকে? সৌম্য বলল, হ্যাঁ করছে তো, কিন্তু কিভাবে আমি উড়ে যাব চাঁদের কাছে? কৃষ্ণকলি বলল, আমি আমি তোমাকে আজ নিয়ে যাব চাঁদের কাছে, শিখিয়ে দেব কিভাবে উড়তে হয়, তারপর একসঙ্গে উড়ে বেড়াবো আমরা। কৃষ্ণকলির কথা শুনে সৌম্য ফিরে দাঁড়ালো তার দিকে। চাঁদের আলো যেন পিছলে নামছে কৃষ্ণকলির কাঁধ আর বাহু বেয়ে। স্বচ্ছ শাড়ির আড়াল থেকে উঁকি দিচ্ছে তার বক্ষ বিভাজিকা গভীর নাভে। সৌম্যর মনে হলো কোনো কালো পরী যেন আকাশ থেকে নেমে এসে দাঁড়িয়েছে তার সামনে। কৃষ্ণকলি এগিয়ে এসে দাঁড়ালো সৌম্যর সামনে, তারপর আলিঙ্গন করল তাকে, নিবিড় আলিঙ্গন। সৌম্য আঁকড়ে ধরল তাকে। তারপর কৃষ্ণকলির ঠোঁটের আহ্বানে নিজের ঠোঁট নামিয়ে আনলো কৃষ্ণকলির ঠোঁটের উপর। কাক জ্যোৎস্নাতে দু জোড়া ঠোঁট মিলে মিশে যেতে থাকলো। সৌম্যর শরীরে ছুটতে শুরু করলো গরম রক্ত। কৃষ্ণকলি কামড়ে ধরল সৌম্যর ঠোঁট, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সৌম্যর মনে হলো সে কামনমত্ত নারীর কামড়ের থেকেও অনেক বেশি তীব্র আর জ্বালা ধরানো। সৌম্য অস্ফুটে শব্দ করে উঠল যন্ত্রণায়। কৃষ্ণকলি কিন্তু কামড় ছাড়ল না। সে অবস্থাতেই সে সৌম্যকে জড়িয়ে ধরে ধীরে ধীরে ঠেলতে ঠেলতে নিয়ে চলল ছাদেরই একদিকে। ক্রমশ পিছোতে থাকলো সৌম্য। সে যেন পেরে উঠতে পারছে না এই নারীর সঙ্গে। হঠাৎ সৌম্য খেয়াল করলো সে যে জায়গায় এসে পৌঁছেছে সেখানে ছাদের রেলিং বেশ খানিকটা অসম্পূর্ণ। তার উচ্চতা মাত্র হাঁটু সমান হবে, আর সেদিকেই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কৃষ্ণকলি। সৌম্য এই অবস্থার মধ্যেই বুঝতে পারল ওই অসমাপ্ত রেলিংয়ের কাছে পৌঁছলে সে ছাদ থেকে নিচে ছিটকে পড়তে পারে। হয়তো কৃষ্ণকলি এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে সে সৌম্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে ব্যাপারে হুঁশ নেই তার। সৌম্য এক ঝটকায় তার ঠোঁটটা সরিয়ে নিয়ে আচমকা কৃষ্ণকলিকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে তার বাহুবন্ধন থেকে মুক্ত করে নিল নিজেকে। এমনটা যে ঘটবে তা আশা করেনি কৃষ্ণকলি। সে বিস্মিতভাবে তাকালে সৌম্যর দিকে। সৌম্য পিছনের অর্ধ সমাপ্ত রেলিংটা দেখিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি? আর একটু হলেই তো আমরা দুজনে নিচে ছিটকে পড়তাম। তার এ কথার জবাবে কৃষ্ণকলি তাকে অবাক করে দিয়ে বলল, তুমি যে বললে উড়বে, ওখান থেকেই তো চাঁদের দিকে উড়ে যাব আমরা। সৌম্য বলল, তুমি কি সত্যি ওখান থেকে চাঁদের দিকে ঝাঁপ দিতে চাইছিলে নাকি? কৃষ্ণকলি বলল, হ্যাঁ তো, ওখান থেকেই চাঁদের দিকে উড়ে যাব আমরা। এই বলে সে আবার পা বাড়ালো সৌম্যর দিকে। নিচ থেকে ভেসে আসা কাকের ডাক এবার স্পষ্ট কানে আসছে। ওড়ার প্রস্তুতি শুরু করেছে তারা। কৃষ্ণকলি বলল, শুনতে পাচ্ছ আমার সঙ্গীদের ডাক? আমরা দুজন আকাশে উঠতে শুরু করলেই ওরা উঠতে শুরু করবে। সৌম্য বলল, তুমি কি পাগল হয়ে গেলে কৃষ্ণকলি? ওখান থেকে ঝাঁপ দিলে আমরা মারা পড়ব। কৃষ্ণকলি সৌম্যর দিকে এগিয়ে আসতে আসতে তার কথার জবাবে কিছু বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে কি একটা নেমে এসে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণকলির মাথার উপর। আকস্মিক ওই ঘটনায় কৃষ্ণকলি কিছুটা পিছু হটে তার মাথা মুখ আঁকড়ে ধরা জিনিসটা থেকে বাঁচতে গিয়ে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। তার কণ্ঠ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো, তবে সেটা মানুষের কণ্ঠস্বর নয়, কাকের ডাক। আর সেই শব্দে নিচে গাছের মাথা থেকে কয়েকটা কাক যেন ভয়ার্তভাবে ডেকে উঠল। আর তারপরেই এক অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করল সৌম্য। কৃষ্ণকলি কোথায়? তার কিছুটা তফাতে ছাদের উপর লড়াই করছে একটা দাঁড় কাক আর সাদা রঙের একটা বিরাট পেঁচা। রাতে পেঁচার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়ে ওঠে।
দিনের বেলা সে কাকেদের শিকার হলেও রাতে সে নিজেই শিকারী। কাক হোক আর দাঁড় কাকি হোক, রাতের বেলা পেঁচার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা কঠিন তার পক্ষে। সৌম্য দেখতে লাগলো পেঁচাটার তীক্ষ্ণ নখের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে কাকটা। চাঁদের আলোতে উড়ছে তার কালো পালক। সৌম্য বুঝতে পারল না সে ঠিক দেখছে নাকি নেশার ঘরে ভুল দেখছে। ঠিক এই সময় তার মোবাইল বেজে উঠল। কোনো ক্রমে সংবিত ফিরে পেয়ে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে রুস্তমের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো, যে তোকে কৃষ্ণকলি বলে পরিচয় দিয়েছে সে কৃষ্ণকলি হতেই পারে না, সাবধান তার থেকে, বিপদে পড়বি তুই। সৌম্য বলল, কেন? রুস্তম বলল, কাল সকালে তোর বাড়ি গিয়ে যা বলার বলবো। তারপর আর এক মুহূর্ত দেরি করলো না সৌম্য। সে ছুটল নিচে আসার সিঁড়ির দিকে। ফ্ল্যাট বাড়ি থেকে কোনো ক্রমে বেরিয়ে এসে উঠে বসল তার গাড়িতে। বাড়ি ফিরে এসে প্রায় টলতে টলতেই ভিতরে ঢুকলো সে। না, নেশার কারণে নয়। যে অসম্ভব ঘটনা সে প্রত্যক্ষ করেছে তা তার মাথার ভিতরের সব কিছু যেন গণ্ডগোল করে দিয়েছে। ঘটনাটার ফলে তার মধ্যে একটা আচ্ছন্ন ভাব সৃষ্টি হয়েছে। বাড়ির ভিতর ঢুকে সে হরনাথকে দেখতে পেয়ে বলল, তুমি বাড়ি যাওনি? হরনাথ বলল, বাস খারাপ, আজ চলবে না, তাই আপনি বেরোবার পরই আমি বাড়ি ফিরে এসেছি। হরনাথ এরপর সৌম্যর বিরক্ত মুখের দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার শরীর ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সৌম্য। অনিদ্রায় কাটল তার সারাটা রাত। বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল কাক জ্যোৎস্নায় সেই লড়াইয়ের দৃশ্য। গাড়িটা চালাচ্ছিল রুস্তমি। সৌম্যর অবসন্ন ভাব তখনও কাটেনি। বেলা 10টা বাজে, চারপাশে রৌদ্রোজ্জ্বল পৃথিবী। কিছুক্ষণ আগে রুস্তম সৌম্যর বাড়িতে এসেছিল। তারপর কিছু কথাবার্তা বলার পর তারা কৃষ্ণকলির বাসস্থানের দিকে রওনা হয়েছে একটা সত্য উদ্ঘাটনের জন্য। সৌম্য কৃষ্ণকলির বাড়িতে তার যাওয়া আসার ব্যাপারটা বলেছে রুস্তমকে। শুধু বলেনি গতকাল তার চোখের সামনে কৃষ্ণকলির কাক হয়ে যাওয়ার ব্যাপারটা আর সেই লড়াইটার কথা। কারণ রুস্তম তা শুনে হয়তো ভাবতে পারে সৌম্যর মাথা খারাপ হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে রুস্তম বলল, আবারও তোকে বলছি, আমার অনুমান কৃষ্ণকলি নামে যে তোর কাছে নিজের পরিচয় দিয়েছে সে আসলে ফ্রড, প্রতারক। আমি দুটো সোর্স থেকে জেনেছি কৃষ্ণকলি নামে যে মেয়েটা ছিল সে কয়েক মাস আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সম্ভবত একাকিত্বের কারণেই সে কাজটা করে। তোর কাছে যে মেয়েটা কৃষ্ণকলি বলে নিজের পরিচয় দিয়েছে সে হয়তো কৃষ্ণকলিকে ব্যক্তিগতভাবে চিনত, তাই তার সম্পর্কে সঠিক তথ্য দিয়ে নিজেই কৃষ্ণকলি সাজার চেষ্টা করেছে। সৌম্য কোনো গুরুত্ব দিল না। সে শুধু ভাবতে লাগলো, কৃষ্ণকলি সত্যিই কৃষ্ণকলি হোক বা না হোক, সে যেন একজন রক্ত মাংসের মানুষ হয়। যে সম্ভাবনাটা সৌম্যর মাথায় গত রাত থেকে উঁকি দিচ্ছে তা যেন না হয়। সৌম্য পৌঁছে গেল সেই স্থানে যেখানে গত রাতেও সে এসেছিল। রুস্তমকে নিয়ে সে বেসমেন্টে প্রবেশ করতেই একজন কেয়ারটেকার গোছের লোককে দেখতে পেল। সৌম্যর অচেনা লোক। রাতে যে লোকটা থাকে ও লোক সে লোক নয়। লোকটা সৌম্যদের জিজ্ঞেস করলো, স্যারেরা কি ফ্ল্যাট কিনবেন বলে ফ্ল্যাট দেখতে এসেছেন? সৌম্য বলল, আমরা টপ ফ্লোরে যাব। লোকটা বলল, টপ ফ্লোরে একটা ফ্ল্যাট ছাড়া সব ফ্ল্যাটই বিক্রি আছে। সৌম্য বলল, আমি জানি, আমি বেশ কয়েকবার সন্ধেবেলা এখানে এসেছি। সে লোকটার কথা বলল না। রুস্তমকে নিয়ে সৌম্য এগুলো লিফটের দিকে। টপ ফ্লোরে পৌঁছে গেল তারা। সৌম্যর বুকটা ঢিপঢিপ করছে এক অজানা আশঙ্কায়। 20 তলায় উঠে এলো তারা। সেই ফ্লোরটা আগের মতোই নির্জন। ব্যতিক্রম শুধু করিডোরের গাছের জানলাগুলো দিয়ে বাইরের দিনের আলো আসছে। লিফটের বাইরে বেরোতেই কাকের ডাক কানে এলো তাদের। সামনেই ছাদে ওঠা সিঁড়ি, ছাদ থেকেই কাকের ডাক আসছে। করিডোর দিয়ে এগিয়ে রুস্তমকে নিয়ে সৌম্য পৌঁছলো কৃষ্ণকলির ঘরের কাছে। কি আশ্চর্য, ঘরটা বাইরে থেকে তালা বন্ধ। কিছু আবর্জনা ছড়িয়ে আছে ঘরের সামনে। সম্ভবত ঘর থেকেই সেগুলো বাইরে বার করা হয়েছে। সৌম্য বলল, এটাই তো মেয়েটার ফ্ল্যাট। রুস্তম বলল, ফ্ল্যাট তো তালা বন্ধ দেখছি, সে পালালো নাকি? সৌম্য বলল, আমি ঠিক বুঝতে পারছি না। ঘরের সামনেটা দেখে সৌম্য অবাক হয়ে গেছে। এই আবর্জনা তো সে আগে দেখেনি। আর সেই আবর্জনা স্তূপের মধ্যে উল্টোভাবে পড়ে থাকা একটা ক্যানভাসও দেখতে পেল সে। সৌম্য উঠিয়ে নিয়ে সোজা করতেই বেশ অবাক হয়ে গেল। সে বুঝতে পারল
এটাই সেই ক্যানভাস যা ঝোলানো ছিল কৃষ্ণকলির ঘরে। তবে ক্যানভাসে কাকের ছবি থাকলেও সেটা বদলে গেছে। একটা ছিন্ন ভিন্ন মৃত কাকের শরীর আঁকা আছে তাতে, পালক ছেঁড়া রক্তাক্ত একটা কাকের ছবি। রুস্তম বলে মনে হচ্ছে কৃষ্ণকলির সঙ্গে মেয়েটার যোগাযোগ ছিল। তার আঁকা ছবিগুলো সংগ্রহ করেছিল সে কৃষ্ণকলি সাজার জন্য। সৌম্যর বুকের ভিতর হাতুড়ি পিটতে শুরু করেছে। ছবিটা জঞ্জালের স্তূপের উপর আবার নামিয়ে রেখে বলল, চল একবার ছাদে যাই, দেখি সেখানে মেয়েটা আছে নাকি। সেই ফ্ল্যাটের সামনে থেকে পিছু ফিরল তারা। তারপর সিঁড়ি বেয়ে উপস্থিত হলো ছাদে। কাকের ডাকে মুখরিত ছাদটা। ছাদে পা রেখে তারা দেখলো একটা মরা কাক পড়ে আছে ছাদে, আর তাকে ঘিরে জটলা করছে একদল কাক। কৃষ্ণকলি সেখানে নেই। দৃশ্যটা দেখার পর সৌম্য রুস্তমকে নিয়ে ছাদ থেকে নেমে পড়ল। বাকরুদ্ধ সে। বেসমেন্টে নেমে আসার পর যে লোকটার সঙ্গে তাদের উপরে ওঠার সময় দেখা হয়েছিল সে জানতে চাইল, ওপরটা কেমন লাগলো স্যার? রুস্তম জিজ্ঞেস করলো, করিডোরের একদম শেষের ফ্ল্যাটে কে থাকে? লোকটা জবাব দিল, কেউ থাকে না স্যার, তবে ওটা বিক্রি নেই। সৌম্য বলল, কেন? লোকটা একটু ইতস্তত করে জবাব দিল, ওখানে যিনি থাকতেন সেই ভদ্রমহিলা মারা গেছেন। তার সঙ্গে আর কথা না বলে আবাসন ছেড়ে বেরিয়ে এলো সৌম্যরা। গাড়ি চলতে শুরু করার পর রুস্তম বলল, মেয়েটা তোকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। সম্ভবত কৃষ্ণকলির ফ্ল্যাটটাতে থাকে সে, হয়তোবা কেয়ারটেকারদের সঙ্গে যোগ সাজস করে। ফাঁকা ফ্ল্যাটে এমন হয়। সে ফোন করলে আর সাড়া দিবি না। রুস্তম আরও কথা বলল, সে কথাগুলো যেন কানে গেল না সৌম্যর। তার মাথার ভিতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বাড়ির সামনে সৌম্যকে নামিয়ে দিয়ে রুস্তম গাড়ি নিয়ে চলে গেল। বাড়িতে ঢুকে নিজের ঘরে ঢুকে চুপচাপ বসে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছিল সৌম্য। কিভাবে এমনটা সম্ভব? চা নিয়ে ঘরে ঢুকলো হরনাথ। চায়ের কাপ নামিয়ে রেখে হরনাথ এমনভাবে দাঁড়ালো যেন সে কিছু বলতে চায়। সৌম্য তাকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? একটু ইতস্তত করে হরনাথ বলল, কাল আপনি বেরিয়ে যাওয়ার পর শ্রাবস্তী দিদিমণি মনে হয় আপনাকে খুঁজতে এসেছিল। আমি যখন বাড়ির দিক থেকে আসছি তখন দেখি গেট খুলে বাইরে বেরোচ্ছেন। আমার সঙ্গে কথা হয়নি তার। আমি গেটের কাছে পৌঁছানোর আগেই তিনি হাঁটতে শুরু করলেন। আমিও আর তাকে ডাকিনি। হরনাথের কথা শুনে সৌম্য অবাক হয়ে বলল, তুমি ঠিক দেখেছ? হরনাথ বলল, হ্যাঁ, আগে উনি কতদিন এ বাড়িতে এসেছেন, ওনাকে আমি চিনব না? একটা সাদা শাড়ি আর সাদা চাদর ছিল গায়ে। সাদা শাড়ির কথাটা শুনেই সৌম্যর মনে অন্য একটা ভাবনার উদয় হলো। চা না খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল সে। তারপর বাগান হয়ে বাড়ির পিছন দিকের পুরনো বারান্দায় উপস্থিত হলো। না, বাঙ্কের উপর সেই সাদা পেঁচাটা আর নেই। ঠিক সেই সময় সৌম্যর মোবাইল বেজে উঠল। রুস্তমের ফোন। কলটা রিসিভ করতেই রুস্তম বলল, কৃষ্ণকলির ব্যাপার নিয়ে ঝামেলার চক্করে একটা কথা তোকে জানানো হয়নি। জানি না খবরটা জেনে তোর কেমন লাগবে। সৌম্য উত্তেজিতভাবে বলল, কি খবর বল? একটু চুপ করে থেকে রুস্তম বলল, কাল রাতেই খবরটা জানলাম। দুঃখজনক ঘটনা। দিন 7 আগে শ্রাবস্তী কলকাতায় ফিরে এসেছিল, আর ফেরার পরদিনই আত্মহত্যা করেছে সে। রুস্তম এরপর আরও কি বলল তা শুনতে পেল না সৌম্য। ফোনটা খসে পড়ল তার হাত থেকে। সৌম্যর চোখে ফুটে উঠল গত রাতের সেই দৃশ্য। কাক জ্যোৎস্নাতে বিরাট সাদা পেঁচা লড়াই করে চলেছে একটা দাঁড় কাকের সঙ্গে। কাক জ্যোৎস্না গল্পটি এখানেই শেষ হলো। গল্প কাক জ্যোৎস্না, লেখা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। যদি ভালো লাগে তাহলে নকশিখাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নকশিখাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন। আজ আসি।